তোমাদের গত ক্লাসে 35 পেজ পর্যন্ত হয়েছিল, তো আজকে 36 পেজ থেকে হবে। 7 মহাদেশ ও 5 মহাসাগর আছে আমাদের, সেইগুলোর কিছু কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে এবং তার সাথে মহাদেশ এবং মহাসাগরগুলোর ছবিও দেওয়া আছে। তো এই 7টি মহাদেশের অনেকগুলো ছোট ছোট ইনফরমেশন, যেমন ধরো কততম মহাদেশ রয়েছে, প্রধান পর্বতশ্রেণী কী, প্রধান নদী কী, কত দেশ রয়েছে, সেগুলো পড়তে হবে। এবারে অত ডিটেলস তোমরা যদি না পড়তে পারো, অ্যাটলিস্ট কততম মহাদেশের মধ্যে যেগুলো আছে, মানে প্রথম কোনটা, দ্বিতীয়, এরকম করে প্রত্যেকটা মহাদেশের সিরিজটা পড়ে রাখবে। প্রধান পর্বত নদী পড়তেই হবে। আর দেশ কটি আছে না জানলেও হবে, ঠিক আছে। শুধু এশিয়ারটা মাথায় রাখতে পারো 44টি, বাকি সেরকমভাবে কিন্তু না জানলেও হবে। বাকি মেন হচ্ছে এই 3টে, প্রধান পর্বত, প্রধান নদী আর কততম মহাদেশ। আর এক্সট্রা করে কিছু ইনফরমেশন থাকে, সেগুলো করতে হবে। যেমন এশিয়া আর ইউরোপকে একসাথে ইউরেশিয়া বলে, এটা একটা ইনফরমেশন। তারপর আমরা যদি এখানে দেখি শুষ্কতম শীতল মরুভূমি, এটা হচ্ছে প্যাটাগোনিয়া, এটা পড়তে হবে। কিছু কিছু এক্সাম্পল বা কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এখানে বৃহত্তম উষ্ণ মরুভূমি রয়েছে আফ্রিকাতে, যেটা নাম হচ্ছে সাহারা। এগুলো আসতে পারে যে সাহারা কোথায় অবস্থিত, বা বলতে পারে বৃহত্তম মরুভূমির নাম কি। এগুলো পড়তে হবে, ঠিক আছে। তো এইগুলো বোঝবার কিছু নেই, ওই জন্য আমি তোমাদের আর এগুলো আলাদা করে কিছু বলছি না, তোমরা এগুলো পড়ে নিও। এখানে যে 5টি মহাসাগর আছে আমাদের, সেই 5টি মহাসাগরগুলো বলে দিয়েছে কোন দিকে অবস্থান করছে। সুমেরু উত্তর দিকে অবস্থান করছে, কোনটা সব থেকে বড়, প্রশান্ত মহাসাগর সব থেকে বড়, ঠিক আছে। আটলান্টিকও বলে দিয়েছে, ভারত মহাসাগর আর কুমেরু মহাসাগর, এগুলো হচ্ছে মহাসাগরের। তারপর থেকে আমরা বোর্ডে আলোচনা করব যে কি কি রয়েছে আরও এক্সট্রা। এখান থেকে আমরা বায়ুমণ্ডল এবং এই চ্যাপ্টারটার যে সর্বশেষ বিশ্ব উষ্ণায়ন, এইগুলো আমাদের আজকের বিষয়। তাহলে চলো আমরা দেখে নেব বোর্ডে কি আলোচনা করি। হ্যালো এভরিওয়ান, ক্লাস 6-এ তোমাদের 5th চ্যাপ্টারটা চলছিল, জল, স্থল আর বাতাস। আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। এরপরে নেক্সট চ্যাপ্টার ভারতবর্ষ শুরু করব, যেটা তোমাদের ইউনিটে রয়েছে পরীক্ষাতেও, এবং ইউটিউবে যে পরীক্ষাটা হবে সেখানেও কিন্তু ভারতবর্ষ দিয়েছি আমি। তো আপাতত এটা তোমাদের এক্সট্রা চ্যাপ্টার। এটা যদিও ফার্স্ট ইউনিট টেস্টে বা এই ইউটিউবের পরীক্ষা কোনো ক্ষেত্রে নেই, তবুও আমি এটা পড়িয়ে রাখছি, ওকে। এক্সট্রা একটা চ্যাপ্টার। তো আজকে যে অংশটুকু বাকি আছে সেটা আমরা দেখব, যে এই স্থলভাগের এবং জলভাগের পরিমাণ বা মহাসাগর আর মহাদেশ কত পরিমাণে রয়েছে আমাদের এই পৃথিবীর মধ্যে, সেগুলো দেখব। তাহলে পৃথিবীতে জলভাগ কত শতাংশ রয়েছে? আমরা জানি জলভাগ সব থেকে বেশি শতাংশ রয়েছে, যেটা হচ্ছে 71%, ঠিক আছে। তাহলে স্থলভাগ আমরা বার করতে পারবো, 100 থেকে মাইনাস করলে যেটা বেরোবে সেটা হচ্ছে 29%। এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে পৃথিবীর জলভাগ না স্থলভাগ কোনটা বেশি রয়েছে। পৃথিবীর সব থেকে বেশি রয়েছে জলভাগ, যেটা 71%, আর স্থলভাগ হচ্ছে মাত্র 29%। আর এই যে পৃথিবীর বিভিন্ন মহাদেশ আর মহাসাগরগুলো রয়েছে, যেটা আমরা অলরেডি আগে বইয়ে দেখলাম, সেই মহাদেশ ও মহাসাগরগুলোর মধ্যে মহাসাগরগুলো একে অপরের সঙ্গে যুক্ত, মহাদেশগুলোকেও যুক্ত করছে এই মহাসাগরগুলোই, ঠিক আছে। মানে বিভিন্ন জায়গাতে মহাদেশগুলো ছড়িয়ে রয়েছে, এবং কিছু কিছু মহাদেশ একসাথে রয়েছে, যেমন এশিয়া ইউরেশিয়া। দেখলে এশিয়া আর ইউরোপ মোটামুটি পাশাপাশি অবস্থান করছে, ওই জন্য এদেরকে ইউরেশিয়া বলা হয়। কিছু কিছু মহাদেশ বিচ্ছিন্ন রয়েছে এবং তার চারিদিকে মহাসাগরগুলো অবস্থান করছে। তাহলে মহাদেশগুলো বিচ্ছিন্ন আকারে অবস্থান করলেও কিন্তু মহাসাগরগুলো পরস্পরের সাথে যুক্ত রয়েছে। তবে পৃথিবীর সর্বত্র, মানে আমি যদি পৃথিবীর ছবিটা আঁকি, তাহলে তাহলে এক কথাতে বলতে গেলে যে জলভাগটা সব থেকে বেশি রয়েছে। কিন্তু যদি আমি উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ দুভাগে ভাগ করি, কোথায় জলভাগ বেশি কোথায় স্থলভাগ বেশি সেটা এরপর দেখে নেব। আচ্ছা, উত্তর গোলার্ধে জলভাগ আর স্থলভাগ এখানে দুটোই প্রায় সমান, প্রায় 19-20 থাকে, অ্যাপ্রক্সিমেটলি সমান বলা যেতে পারে। তো এখানে স্থলভাগ ইকুয়াল টু আমি জলভাগ লিখে রাখলাম, এটা প্রায় সমান বলা যায়, ঠিক আছে। কিন্তু যদি দক্ষিণ গোলার্ধে দেখতে চাই, দক্ষিণ গোলার্ধের চিত্রটা কিন্তু আলাদা হয়। দক্ষিণ গোলার্ধে কিন্তু জলভাগটা বেশি থাকে। কত বেশি থাকে? 15% বেশি থাকে। তাহলে স্থলভাগের তুলনায় গ্রেটার দেন আমি দিয়ে বললাম লেস দেন এদিকে জলভাগ রয়েছে, ঠিক আছে। তাহলে জলভাগটা বেশি, কত শতাংশ রয়েছে? 15% বেশি। কি করে আমরা বলবো? এবার তোমরা একটা যে কোনো ওয়ার্ল্ডের ম্যাপ দেখবে, ওয়ার্ল্ডের ম্যাপ যদি দেখো তাহলে খুব ভালোভাবে দেখতে পারবে যে এই এই মাত্রাটাকে বলা হয়, এই 90 ডিগ্রি উত্তরকে বলা হয় সুমেরু, আর এই দক্ষিণ দিকটাকে বলা হচ্ছে কুমেরু। যদি আমরা এই দিকের ম্যাপটা দেখি তাহলে আমরা দেখব এখানে উত্তর আমেরিকা, আরও অন্যান্য এশিয়া, উত্তর আমেরিকা, ইউরোপ, এই দেশগুলো এই সুমেরুর সাথে যুক্ত করা রয়েছে।
কিছু কিছু দেশ এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, তাহলে এই দেশগুলো এখানে থাকা মানে হচ্ছে এখানে স্থলভাগটা রয়েছে। এখান থেকে আমরা যদি এইখানে চোখ রাখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এই উত্তর আমেরিকা, এশিয়া, তারপরে ইউরোপ, এগুলো সমস্ত ওপর দিকে যুক্ত রয়েছে সুমেরুর সাথে, ঠিক আছে। কিন্তু আমরা যদি দক্ষিণ দিকে যাই তাহলে দক্ষিণ দিকে আমরা কি রয়েছে জানি, রয়েছে আন্টার্কটিকা মহাদেশ। এবং সেই আন্টার্কটিকা মহাদেশটা রয়েছে ছোট্ট এরকম পাতলা করে, এবং তার চারিপাশে কিন্তু সমস্ত মহাসাগরে ঘেরা। কী কী মহাসাগর রয়েছে? প্রশান্ত মহাসাগর রয়েছে দক্ষিণ দিকে, আটলান্টিক মহাসাগর রয়েছে দক্ষিণ দিকে, আর একটা হচ্ছে ভারত মহাসাগর রয়েছে দক্ষিণ দিকে। তাহলে এই তিনটে মহাসাগর এখানে রয়েছে। তার মানে বলা যেতে পারে যে দক্ষিণ গোলার্ধে সব থেকে বেশি জলভাগ রয়েছে। কত শতাংশ বেশি রয়েছে যদি বলে তাহলে হবে 15% বেশি জলভাগ রয়েছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা নেক্সট চলে যাবো। আমরা তো জল স্থল পড়লাম, তো জল যেখানে যে মণ্ডলে অবস্থান করছে তাকে কি বলতে পারি আমরা? এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি বায়ুমণ্ডল। তাহলে আমরা বোর্ডে লিখে নিই এখন কি কি আমরা দেখবো। তাহলে তাহলে জলটা হয়ে গেল বায়ুমণ্ডল, স্থলটা হয়ে যাবে শিলামণ্ডল। আচ্ছা, আমি এটা যে পেনে আছে সে পেনে লিখছি। এটা হয়ে যাচ্ছে শিলামণ্ডল, আর বাতাসটা হয়ে যাবে বায়ুমণ্ডল, তাই তো? ঠিক আছে। এরপরে আরেকটা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জীবমণ্ডল, যেটা শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল তিনটেই এর মধ্যে রয়েছে, সেটাকে আমরা বলবো জীবমণ্ডল। জীব বলে দিয়েছে মানে এখানে কিন্তু প্রাণের অস্তিত্ব রয়েছে, ঠিক আছে। তার মানে পৃথিবীতে এমন একটা পরিবেশ আছে যেখানে কিনা বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল তিনটেই আমরা সংস্পর্শ পাই, যেখানে একদম যথার্থ একটা বা আদর্শ একটা জীবের আবির্ভাব ঘটে, বিকাশ ঘটে, এবং তার মধ্যেও কিন্তু বৈচিত্র্য রয়েছে, ঠিক আছে। তাহলে এটাকে বলছি আমরা জীবমণ্ডল। সবগুলোরই বৈশিষ্ট্য এখানে জীবমণ্ডলে দেখতে পাচ্ছি। সেখানে আমরা জলও দেখতে পাই, স্থলের মধ্যে মানুষ বসবাস করে, এবং সেখানে বায়ু ছাড়া মানুষ বসবাস করতে পারে না, ঠিক আছে। তাহলে জল, স্থল, বাতাসে ছড়িয়ে থাকা 35,000 প্রজাতির উদ্ভিদ আর 35 লক্ষ প্রজাতির প্রাণী নিয়ে কি তৈরি হচ্ছে? জীবমণ্ডল তৈরি হচ্ছে, যেটা তোমাদের বইয়ের ভাষাতে রয়েছে। তাহলে আমি যেটা বললাম সেটা তোমাদেরকে বইয়ের ভাষাতে বললাম যে জীবমণ্ডলে কিন্তু কত প্রাণী এবং কত উদ্ভিদ রয়েছে? 35,000 প্রজাতির উদ্ভিদ রয়েছে, আর 15 লক্ষ প্রজাতির প্রাণী রয়েছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে জীবমণ্ডল। আর এবারে আমরা উপাদান পড়বো, যে পরিবেশে কি কি ধরনের উপাদান, আমরা যে পরিবেশে বসবাস করছি সেই পরিবেশে কি কি উপাদান রয়েছে সেগুলো পড়বো। এগুলো কিন্তু 1 আর 2 আসে। এরপরে আমরা দেখছি আমাদের এই জীবমণ্ডল বা পরিবেশের উপাদান কি। হ্যাঁ, এটাকে আমরা 2 ভাগে ভাগ করব। একটাকে বলবো জড় উপাদান, আর একটাকে বলবো সজীব উপাদান, বা তোমাদের বইয়ে সম্ভবত দেখে নিও সজীব উপাদানই থাকবে আশা করি, জৈব উপাদান বা সজীব উপাদান। ওকে, এবারে কোন কোন জিনিসগুলো এখানে পড়ছে? জড় উপাদানের মধ্যে কোনগুলো পড়ছে? ফার্স্ট হচ্ছে সূর্যের আলো, সূর্যের আলো পড়ছে, জল পড়ছে, বাতাস পড়ছে, এগুলো হচ্ছে জড় উপাদান। এগুলো ছাড়া কিন্তু আমাদের চলে না, এই জড় উপাদানগুলো ছাড়া। সজীব উপাদানে কি পড়ছে? প্রাণী পড়ছে, উদ্ভিদ পড়ছে, এই সমস্ত, ঠিক আছে। এই দুটো হচ্ছে আমাদের পরিবেশের উপাদান, জড় উপাদান আর সজীব উপাদান। এরপরে যদি আমরা দেখি তাহলে সজীব উপাদানগুলো কিন্তু সম্পূর্ণভাবে জড় উপাদানের উপর নির্ভরশীল। প্রাণী, উদ্ভিদ এরা কিন্তু সূর্যের আলো, জল, বাতাস ছাড়া বাঁচতে পারবে না। তাহলে এরা কিন্তু সম্পূর্ণভাবে জড় উপাদানের উপর নির্ভরশীল রয়েছে।
যদি এইগুলোর কোনো একটা উপাদান বিনষ্ট হয় তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য কিন্তু বিঘ্নিত হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা নেক্সট চলে যাব কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে পরিবেশ ও মানুষ। এরপরে দেখব কতগুলো কোশ্চেন্স আমি দিয়েছি এখানে, যে পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন কী আর বিশ্ব উষ্ণায়নের প্রভাব কী, এটাই তোমাদের লাস্ট পাতাতে রয়েছে। তাহলে আমরা প্রথমে দেখব যে পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে, পরিবেশ দূষণ হয় কিভাবে, তার কতগুলো তোমরা পয়েন্ট বেসিসে পড়বে, তাহলে তোমাদের সুবিধা হবে। পরিবেশ দূষণের প্রধান প্রধান কারণগুলি হচ্ছে, প্রথম 1 নাম্বার তোমরা লিখতে পারো জনসংখ্যা বৃদ্ধি। এটা পয়েন্ট সাবহেডিং দিতে পারো, এর ভেতরে লিখতে পারো যে বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় 130-32 কোটি হয়ে দাঁড়িয়েছে, যেটা কিন্তু আমাদের বিশ্বের ওপর অনেক চাপ সৃষ্টি করছে। তো জনসংখ্যা বৃদ্ধির কারণ কিন্তু পরিবেশ দূষণের একটা অন্যতম কারণ। ঠিক আছে? তারপরে হচ্ছে অধিক শিল্প স্থাপন, অধিক শিল্প স্থাপন। এটা কি হতে পারে? এটা কি হচ্ছে না, যেহেতু জনসংখ্যার চাপ রয়েছে, অধিক জনসংখ্যার চাপে মানুষজনের কাজের চাহিদার জন্য কি করছে না, বন জঙ্গলগুলোকে কেটে নতুন নতুন শিল্প স্থাপন করছে। তার ফলে কি হচ্ছে, প্রথমত একটা বন জঙ্গল কাটছে, সেটার একটা ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের ওপর, এবং শিল্প স্থাপনের পরে বিভিন্ন ধোঁয়া, বিভিন্ন ধরনের নোংরা পদার্থ মাটি, জল এবং বাতাসে মিশছে, সেটাও কিন্তু দূষণ ঘটাচ্ছে পরিবেশে। ঠিক আছে? শুধুমাত্র শিল্প স্থাপনই হচ্ছে না, বন কেটে কি হচ্ছে, বন কেটে বসতি স্থাপন হচ্ছে, ঘরবাড়ি তৈরি হচ্ছে। তার ফলে বন বন সংখ্যা মানে বনের যে বা গাছের সংখ্যা ক্রমাগত হ্রাস হচ্ছে। ঠিক আছে? অতিরিক্ত পরিমাণে খনিজ তেলের চাহিদা বেড়ে গেছে, মানে খনিজ তেল, কয়লা, কাঠ পোড়ানো, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে, অধিক জ্বালানির ব্যবহার লিখলে ভালো হয়, অধিক জ্বালানি তোমরা ব্যাকেটে লিখে দিতে পারো, কয়লা, পেট্রোল, অধিক জ্বালানির ব্যবহার, এই কয়েকটা পয়েন্ট তোমরা দিতে পারো যে এই এই কারণে পরিবেশ দূষিত হচ্ছে। ঠিক আছে? জনসংখ্যা বৃদ্ধি, অধিক শিল্প স্থাপন, বন কেটে বসতি স্থাপন, অধিক জ্বালানির ব্যবহার, এইগুলো। আরেকটা দিতে পারো যে জনসচেতনতার অভাব, মানুষ সচেতন না হলে কিন্তু পরিবেশ দূষণ থেকে মুক্ত হতে পারবে না, ওই জন্য জনসচেতনতার অভাবও একটা কারণ। তাহলে এইগুলো হলো তোমাদের পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে তার কারণ। তোমরা আরও অনেক অনেক কারণ আছে, তোমরা, আমি অতিরিক্ত কিছু দিচ্ছি বইয়ের বাইরে, তোমরা চাইলে অ্যাড করতে পারো। যেমন এটা লিখতে পারো যে অধিক যান চলাচলের ফলে সৃষ্ট ধোঁয়া, এটাও হবে। ঠিক আছে? শেষে তবে এটা লিখবে, হ্যাঁ, এগুলো আগে দেবে। জনসচেতন জনসচেতনতা একদম শেষে দেওয়ার চেষ্টা করবে। ওকে? তাহলে এগুলো হচ্ছে পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে তার কারণে। এবারে নেক্সট পয়েন্ট হচ্ছে খুব ভাইটাল, যেটাকে বলছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল মানে বিশ্ব, পৃথিবীকে, আর উষ্ণায়ন মানে হচ্ছে ওয়ার্মিং, ওয়ার্ম কথাটা শুনেছে, ওয়ার্ম মানে গরম, সেটা থেকে এসেছে গ্লোবাল ওয়ার্মিং। এটা একটু ভালো করে বুঝবে, এটার সংজ্ঞা কিন্তু একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে? তো এটা 2 মার্কসের মতো দেয়, 1 নাম্বারে দেবে না, 2 থেকে 3 নাম্বারে দেবে, সেটা আমরা দেখব কি। আচ্ছা, তো প্রথমত আমরা দেখব যে পৃথিবীর চারিদিকে আমরা কি দেখলাম, যে একটা বায়ুমণ্ডলের একটা লেয়ার থাকে, 10,000 কিলোমিটার পর্যন্ত একটা বায়ুমণ্ডলের লেয়ার রয়েছে। সেই লেয়ারটা বিভিন্ন স্তরে বিভক্ত রয়েছে, যেটা আমরা ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই জিনিসগুলো দেখলাম, তাই তো? তাহলে আমরা এই যে লেয়ারটা দেখলাম, এই লেয়ারটা আমাদেরকে বায়ুমণ্ডলকে রক্ষা করছে। তার মধ্যে বিভিন্ন ধরনের স্তর রয়েছে। তো তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা স্তর আমরা পড়েছি, যেটা হচ্ছে ওজোন স্তর, তাই তো? সেই ওজোন স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে একটা স্তর এরকম করে লেয়ার এখানে রয়েছে। এটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি, ওজোন স্তর। ঠিক আছে?
এটা কোথাও মোটা থাকে, কোথাও পাতলা থাকে। তো এটা হচ্ছে ওজোন স্তর, আমি O3, ওজোন স্তরের ইয়েটা হচ্ছে O3 বলে, ওজোন স্তর। তো এই ওজোন স্তরটা আমাদের কি করছে, ওজোন স্তরটা আমাদেরকে বাইরের বিভিন্ন যে মহাজাগতিক যেসব বিস্ফোরণ হোক বা বিভিন্ন যে ঘটনাবলীগুলো ঘটে সেগুলো প্রোটেক্ট করে। আর সব থেকে বড় হচ্ছে ইউভি রে বা অতিবেগুনি রশ্মি আমাদেরকে আসতে দেয় না। ইউভি রেটা আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকারক, ইউভি রে সেইটা আমাদের কিন্তু সূর্য থেকে যেটা আসে সেটা এখানে আসতে দেয় না, বাধা দেয়, ওজোন স্তর আমাদেরকে বাধা দেয়। ওই জন্য এটাকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, ঠিক আছে, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে, কারণ ইউভি রেটা বা অতিবেগুনি রেশটা আমাদের পৃথিবীতে আসতে দিচ্ছে না। এবং আর কি করে এই বায়ুমণ্ডল, যে বিভিন্ন তাপমণ্ডল তাপটাকে বা আমাদের যে আদর্শ তাপমাত্রা সেটাকে দেয়। তাহলে কিছু অংশ সূর্যরশ্মি শোষণ করে নেয়, কিছু অংশ আমাদের নিয়ে আসে। এরপর আমরা যেহেতু আগের ইয়েতে কারণ দেখলাম যে পরিবেশ কীভাবে তার মধ্যে একটা কারণ দেখলাম না, অধিক যানবাহন চলাচল, যে লাস্ট পয়েন্টটা লিখলাম। তো এই বিভিন্ন কলকারখানা, যানবাহন, এগুলো থেকে নির্গত ধোঁয়া যেগুলো বেরোয়, সেই ধোঁয়াগুলো কিন্তু বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে ও তাপটাকে ধরে রাখে। বিভিন্ন যে ধোঁয়াগুলো, ধরো কার্বন মনোক্সাইড, SO2, ঠিক আছে, NO2, এই যে পদার্থগুলো থাকে ওই ধোঁয়াটার মধ্যে, এই ধোঁয়াটার মধ্যে কী হচ্ছে, ওদের কাজ হচ্ছে তাপটাকে ধরে রাখা, ওরা তাপটাকে ছাড়ে না, ঠিক আছে। ধরে না, তাহলে আমি এখানে কিছু রেড কালারের পয়েন্ট দিয়ে তোমাদের দেখাচ্ছি যে এই লেয়ারে প্রচুর আমাদের কি ট্রপোস্ফিয়ার স্তরে আমাদের বিভিন্ন ধোঁয়াগুলো থাকছে। এরা কি করছে, এখানে চারিপাশে এই ধোঁয়াগুলো চারিপাশে ছড়িয়ে যাচ্ছে। কোন ধোঁয়াগুলো, এই দূষিত পদার্থ, শিল্প কারখানা, যানবাহন থেকে বিভিন্ন ধোঁয়াগুলো। এদের বৈশিষ্ট্য হচ্ছে যে পৃথিবী যখন সূর্যরশ্মি এখানে ঢুকছে, আমি কালো পেন দিয়ে দেখাচ্ছি যে এখানে সূর্যরশ্মি এখানে ঢুকলো, ঠিক আছে, এখানে সূর্যরশ্মি ঢুকলো। এবারে যখন বেরোতে যাবে তখন বেরোতে পারে না, এই ধোঁয়াগুলো, এই যে লাল লাল ডটেড পয়েন্টগুলো, যে দূষিত পদার্থগুলো, এরা তাপটাকে ধরে রেখে দেয়, বেরোতে দেয় না। তার ফলে কি হয়, পৃথিবী মণ্ডলের তাপটা প্রচণ্ড হারে বেড়েই যায়, ঠিক আছে। তো এটাই হচ্ছে সমস্যা, যে নর্মালি কি হয়, নর্মাল হচ্ছে ধরো এই পোর্শনটাতে ধোঁয়া নেই, কোনো ঠান্ডা জায়গা, এই কি করবে, এখানে তাপ দেবে, সারাদিন তাপ গরম করবে, আবার বিকেলবেলা ঠিক বিকেল দিকে সমস্ত তাপ ফিরিয়ে দেবে, যতটা তাপ গ্রহণ করবে ততটা তাপ ফিরিয়ে দেবে। এটাই হচ্ছে বৈশিষ্ট্য, এটা হচ্ছে ব্যালেন্স করে। কিন্তু যদি দূষিত পরিমাণের পদার্থ প্রচুর পরিমাণে বেড়ে গেল, তখন কি করবে, এই রিফ্লেক্টটা হতে পারবে না, যেটা ও মহাশূন্যে ফিরে যাচ্ছিলো পুনরায় তাপটা ফিরে যায় বলেই আমাদের রাত্রেবেলাতে ঠান্ডা লাগে, যতটা দিনের বেলাতে গরম লাগে রাতের বেলাতে তাপটা অনেকটা কমে। তো এখানে কি হচ্ছে, এই দূষিত পদার্থগুলো কি করে, সমস্ত তাপটাকে শোষণ করে রেখে দেয়, ও কিন্তু বেরোতে দেয় না। তার ফলে কি হবে, আমাদের পৃথিবীর তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, তাপটা, ঠিক আছে, প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে আছে। এই যে তাপটা উষ্ণতাটাকে বাড়িয়ে দিচ্ছে পৃথিবীর, এটাই হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। উষ্ণায়ন মানে গরম, গরম করে দিচ্ছে গোটা পৃথিবীকে, এটাই হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে। আমি এটা বুঝিয়ে দিলাম, তোমরা এটা বইয়ের ভাষাতে যেভাবে রয়েছে সেভাবে লিখবে। আচ্ছা, এরপরে এই যে বিশ্ব উষ্ণায়ন হলো, এই বিশ্ব উষ্ণায়নের ফলে কি করলো, বিশ্ব উষ্ণায়নের ফলে কি হচ্ছে মেনলি না, প্রভাবটা আমরা এবারে দেখবো যে বিশ্ব উষ্ণায়নের ফলাফল কি হতে পারে। তাহলে 1 নম্বরে আমরা 1-2 করে পয়েন্ট পয়েন্ট করে দেখবো, তোমাদের বইয়ের সমস্ত অ্যান্সারই আছে, আমি জাস্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি যে কীভাবে তোমরা করবে, ঠিক আছে। তাহলে যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে কি কি হতে পারে, আমাদের দেশে বহু জায়গা আছে যেগুলো বরফে ঢাকা রয়েছে, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ পুরোপুরি বরফে ঢাকা, এছাড়াও কিছু কিছু জায়গা আছে যেগুলো বরফে ঢাকা রয়েছে। তো সেই বরফগুলো গলিয়ে দেবে। তুমি যদি রোদের মধ্যে এক টুকরো বরফ নিয়ে এসো, দেখবে খুব তাড়াতাড়ি মেল্ট হচ্ছে। আমাদের পৃথিবীর তাপমাত্রা যদি বেড়ে যায়, তাহলে যে জায়গাগুলো বরফে ঢাকা, মেরু প্রদেশগুলো, সেই বরফগুলো গলতে থাকবে। এবারে বরফগুলো গলে মিশবে কোথায়, বরফ গলা জলটা যাবে কোথায়, সমস্ত যাবে কোথায়, সমুদ্রে। সেই বরফ গলা জলটা এসে সমুদ্রে মিশছে। এবার সমুদ্রে যদি মেশে, তাহলে যে জলতল ছিল, ধরো এখানে জলতল ছিল, সব জল এসে মিশলো, তাহলে কি আর এখানে থাকবে, জলতলটা এতটা বেড়ে যাবে। তাহলে এতটা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি হচ্ছে, উষ্ণতা বৃদ্ধির কারণে বরফগুলো গলন হচ্ছে, মেরু প্রদেশের বরফ গলন হচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, সমুদ্রতলের উষ্ণতাটা বৃদ্ধি পাচ্ছে, তাই তো। তাহলে এটা হচ্ছে প্রভাবের মধ্যে প্রথম পয়েন্ট। তাহলে আমরা প্রভাবগুলো পয়েন্টে লিখব, যে গলন, মেরু প্রদেশের বরফ গলন। আমি পয়েন্টগুলো বলে বলে যাচ্ছি, তোমরা লাইন হিসেবে লিখে নিও।
এর ফলে কি হবে? 2 নাম্বার দিতে পারো সমুদ্রতল বৃদ্ধি, সমুদ্র জলতল, তাই তো? সমুদ্র জলতল বৃদ্ধি পেয়ে যাবে তাহলে। এর ফলে কি হবে? সমুদ্র জলতল যদি বৃদ্ধি পায় তাহলে সমুদ্রের যে নিকটবর্তী অঞ্চলগুলো সেগুলো ডুবে যাবে, নিমজ্জিত হয়ে যাবে। যেমন সমুদ্র তীরবর্তী, যেমন মুম্বাই, কলকাতা, এগুলো কি সমুদ্র তীরবর্তী শহর, এগুলো কি হবে? এগুলো কিন্তু ডুবতে থাকবে, ঠিক আছে, সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলো। ওকে, আচ্ছা, আর কি কি হতে পারে? যেহেতু বিশ্ব উষ্ণায়নের উষ্ণতা বাড়িয়ে দেয়, তার ফলে প্রবল পরিমাণে খরা হবে, বন্যা হবে, সামুদ্রিক ঝড় হবে বা ঘূর্ণিঝড় হবে, বিদ্যুৎ হওয়ার পরিমাণ অনেক বেড়ে যাবে, মানে ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এগুলো হবে। আর আরেকটা লিখতে পারো মরুভূমির প্রসার হবে, মরুভূমিটা আরও বাড়বে, কারণ গরম বাড়ছে, মরুভূমির প্রসার হবে। এইগুলো হচ্ছে, এইগুলো বৃদ্ধি ঘটবে। এই ঘটনাগুলি, প্রাকৃতিক ঘটনাবলীগুলো বাড়তে পারে। এছাড়াও এগুলো তো হচ্ছে, তার সাথে সাথে কি হতে পারে? এছাড়াও কিছু ব্যাপার, যেমন দুর্ভিক্ষ হবে, মহামারী হবে, ঠিক আছে, এই যে এইগুলো পর্যন্ত হতে পারে। ওকে, ওকে, আচ্ছা। আর এই যে বিভিন্ন গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলোর ফলে আমাদের একটা গ্যাস ব্যবহার করে, যেটা হচ্ছে CFC, ক্লোরোফ্লুরোকার্বন, ক্লোরো, এগুলো বইয়ে নেই, তোমরা চাইলে, যারা চাইছো প্রশ্নের মান উন্নত করবে, তারা অ্যাড করতে পারো, ঠিক আছে। ক্লোরোফ্লুরোকার্বন, যেটা কোথা থেকে নির্গত হয়? ফ্রিজ, এসি, ঠিক আছে, রেফ্রিজারেটর, এখান থেকে সমস্ত বার হয়। এটা এয়ার কন্ডিশনার বলে, আমি শর্টে লিখলাম। আমরা যেসব এসি, ফ্রিজ এগুলো ব্যবহার করি, এখান থেকে একটা গ্যাস বেরোয়, যেটা হচ্ছে CFC, ক্লোরোফ্লুরোকার্বন। এই গ্যাসটা কি করে? এর কাজ হচ্ছে ওজোন স্তরকে বিনষ্ট করা, নষ্ট করে দেওয়া, ওজোন স্তরকে ধ্বংস করে। এর বিশাল ভূমিকা আছে ওজোন স্তরকে ধ্বংস করার জন্য। ওজোন স্তর যদি ধ্বংস হয় তাহলে কি হবে? তাহলে ওই যে ইউভি রে বলেছিলাম, ইউভি রে ঢুকে যাবে, আরও উষ্ণতা বাড়িয়ে দেবে, যেটা গ্লোবাল ওয়ার্মিং আরও সৃষ্টি করবে, ঠিক আছে। ওজোন স্তর ধ্বংস হওয়া মানে ইউভি রেটা কিন্তু ঢুকে যাবে, তার মানেই হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে প্রভাবের মধ্যে পড়ছে। এই যে এতগুলো দেখালাম, এর ফলে তার মানে কি? জলবায়ুটা অনেক পরিবর্তন হচ্ছে। যদি জলবায়ু পাল্টে যায় তাহলে কি হবে? ধীরে ধীরে বহু উদ্ভিদ প্রাণী এগুলো বিলুপ্ত হবে, ভারসাম্য বিনষ্ট হবে, এবং মানুষের ওপরে একটা চরম সংকট চলে আসবে। তাহলে আরেকটা পয়েন্ট লিখতে পারি, দেখো জায়গা আছে কিনা। হ্যাঁ, এখানে একটা লিখতে পারি আমরা 5 নাম্বার, যেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হবে এবং পরিবেশের ভারসাম্য বিনষ্ট হবে। এটা হয়ে গেল তোমাদের মোটামুটি প্রভাব। 5টা দিলাম, 5 নম্বরে আসতে পারে, 3 নম্বরে আসতে পারে, 2 নম্বরে আসতে পারে, সব রকম যাতে তোমরা লিখতে পারো বিশ্ব উষ্ণায়নের প্রভাব, সেটা এখানে দিয়েছি। এখান থেকে ভেতরে ভেতরেও প্রশ্ন বলতে পারে যে ওজোন স্তর ক্ষয় করে কোন কোন গ্যাসের মাধ্যমে? সেটা হচ্ছে ফ্রিজ, এসি, বেশ কিছু রাসায়নিক দ্রব্য প্রভৃতি, ক্লোরোফ্লুরোকার্বন, এগুলো ব্যবহারের ফলে আসতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে মেন প্রভাব। এটা তোমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা নেক্সট চ্যাপ্টার যাব। তোমাদের সম্ভবত ভারত আছে, তো নেক্সট দিন থেকে আমরা ভারতটা শুরু করব, ইউনিটে, যেটা তোমাদের পরীক্ষাতে রয়েছে। ওকে, তাহলে আমরা বোর্ডে যেগুলো আলোচনা করলাম, এগুলো আমরা একটু দাগ দিয়ে নিই কোন পোর্শনগুলো পড়তে হবে। তাহলে এখানে আমরা জলভাগ স্থলভাগটা পড়লাম, ঠিক আছে। আর এখানে রয়েছে 2টো পয়েন্ট, এই দুটো তোমাদেরকে পয়েন্টগুলো পড়তে হবে, এখান থেকে শর্ট কোশ্চেন আসবে। এখানে বায়ুমণ্ডল, জলমণ্ডল কিভাবে এলো আমি তোমাদেরকে বললাম, এবং এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে জীবমণ্ডলের সংজ্ঞা, বায়োস্ফিয়ারের সংজ্ঞাটা হচ্ছে এটা। আর এখানে যেটা রয়েছে উপাদানগুলো, পরিবেশের উপাদানগুলো তোমাদেরকে ট্রি হিসেবে দেখালাম, জড় উপাদান কোনগুলো, সজীব উপাদান কোনগুলো, এগুলো দেখে নিও। আর জীবন ধারণের জন্য প্রয়োজনীয় এগুলো সব কিছুই কিন্তু আমরা এখান থেকে পাই,
ঠিক আছে, এই 3টে উপাদান মানে বাড়িমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল থেকে আমরা এগুলো পাচ্ছি সব কিছু। তার মানে কি, তার মানে হচ্ছে আরেকটা বলা যেতে পারে যে সবগুলো কিন্তু এই যে সজীব উপাদানগুলো রয়েছে সেগুলো জড় উপাদানের উপর নির্ভর করছে। তাহলে এইগুলো হচ্ছে কতগুলো বৈশিষ্ট্য পরিবেশের ওপর, সেগুলো জানতে হবে। নেক্সট হচ্ছে এই পেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। তাহলে প্রথম আমি প্রত্যেকটা পয়েন্ট উত্তর বলে দিয়েছি, হ্যাঁ বোর্ডে বলে দেওয়া আছে, তোমরা শুধু প্রশ্নেরগুলো আমি বলে দিচ্ছি বই থেকে। এটা হচ্ছে পরিবেশ কিভাবে দূষিত হয় সেটার উত্তর। আমি 3টে প্রশ্ন এখানে আলোচনা করছিলাম। প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশ কিভাবে দূষিত হয়, তার উত্তরটা হচ্ছে এইটা। এগুলো পয়েন্টে দেবে, যেমন জনসংখ্যা বৃদ্ধি একটা পয়েন্ট, বন জঙ্গল কেটে শিল্প স্থাপন, কৃষিকাজ, বসতি নির্মাণ একটা পয়েন্ট, এরকম করে পয়েন্ট করে দিলে নাম্বারটা একটু বেশি পাওয়া যায়। ওকে, নেক্সট হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, এটা পুরোটাই এখান থেকে বলতে হবে। বিশ্ব উষ্ণায়নের ফলাফলটা হচ্ছে এখান থেকে, এটা পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে একটা করে পয়েন্ট করে। এখানে এত ডিটেলস নয়, আমি বোর্ডে লিখে দিয়েছি, ঠিক সেভাবে তোমরা পয়েন্ট হিসেবে এই বৈশিষ্ট্য প্রভাবটা করবে। তাহলে আজকে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে গেল। নেক্সট দিন আমরা ভারত শুরু করছি। থ্যাংক ইউ।